আমি আমার হাজবেন্ডের কাছে মাফ চাইতেছি, আমাকে আপনি মাফ করে দিয়েন। আমি যেন মরার সময় আমার একটু কষ্ট কম হয়। আমি যে কষ্টে আছি, আল্লাহ যেন তাড়াতাড়ি আমাকে দুনিয়া থেকে নিয়ে যায়। আপনি পারলে আমাকে মাফ করে দিয়েন। আমার বাবা মা আমাকে দেখে শুনে বিয়ে দিয়েছিল। বিয়ের 3 মাস পরে আমার বেবি পেটে আসে। তো আমার হাজবেন্ড তখন ডিসিশন নিল যে উনি বাহিরে চলে যাবে। ওই আমার হাজবেন্ড যখন চলে যায়, 2 বছর বাবার বাড়িতে থাকি। পরবর্তীতে মেয়েটা হওয়ার 3 বছর পরে আমার একটা ছেলে হয়। পরে আমি 2 বছর পরে বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করলাম। তখন ছেলেটার সাথে আমার পরিচয় হয়, ভাবি ডাকে, কথাবার্তা বলি। তারপরে অনেকদিন আমাদের সম্পর্কটা 5 বছর 5.5 বছরের মতো এরকম হয়ে যায়। আমার সাথে শারীরিক সম্পর্কে হয়ে যায়। পরে এক সময় দেখা যায় যে ভালোবাসাটা ওনার প্রতি অন্যরকম হয়ে গেছে। আমি ওনাকে ভালোবেসে ফেলছি, উনি অন্যরকম। আমার কিছু হইলে উনি পাগল হয়ে যাইতো, খাইতো না, বাসায় আইতো, এরকম পাগলামি করতো। পরে ওনার ফুপুর বাসায় নিয়ে আমাকে একটা কাজী দিয়ে বিয়ে পড়াইলো। তার আগে আমার হাজবেন্ডকে আমাকে ডিভোর্স দেয়। হাজবেন্ড কিছুই জানে না? না। হাজবেন্ডের সাথে সম্পর্ক স্বাভাবিক চলতেছে? হ্যাঁ, আমার কথাবার্তা চলতেছে, স্বাভাবিক চলতেছে। তখন কি এক পর্যায়ে এখন এই ছেলেটাকে আমি প্রতিনিয়ত অনেক টাকাও দিচ্ছি। বাজারে যাইতাম কিংবা মার্কেট করতে গেতাম, একটা জিনিস ভালো লাগতো ওরে দিতাম। আমার মনে হয় যে ওর শখের জিনিসগুলো আমি পূরণ করছি। ও আমাকে বলতো যে তুমি আমাকে যতটুকু ভালোবাসো, আমার মনে হয় না আমার মা আমার অতটুকু ভালোবাসে, এরকম। তারপরে অনেকদিন এইভাবে স্বাভাবিক চলতে আসছে, কেউ জানে না। 8 বছর পর আমার আগের হাজবেন্ড আসে, আমি কিন্তু তার সংসারে আসছি। আসার পরে উনি তখন চলে যায় বাইরে, এই ছেলেটা তখন বাইরে চলে যায় পরকীয়ার সাথে সে বাইরে চলে যায়। হ্যাঁ, কয় তোমাকে আমি বাইরে নিয়ে আসবো। উনি আবার যাওয়ার আগে আমাকে পাসপোর্ট করাই গিয়েছিল, কেউ জানে না। পাসপোর্টটা হাতে পাই। পরে তখন উনাকে সারা রাত ফোন দেয় যে ওকে আমাকে ভিক্ষা দেন, আমি ওকে বিয়ে করছি, আপনাকে তো ও ডিভোর্স দিয়ে দিছে। আপনার পরকীয়া প্রেমিক? হ্যাঁ, কান্নাকাটি করতেছে, ওকে ভিক্ষা দেন, আমি ওকে ছাড়া বাঁচবো না, আমার ওকে লাগবো। পরে আমার হাজবেন্ডকে বললাম যে দেখেন যা হয়েছে হয়েছে, আমি এটা থেকে বেরিয়ে আইতে চাইছি, আমার ভুল হয়ে গেছে, আমি বেরোতে চাই। কিন্তু কোনো কিছু উনি মানলো না। উনি অলরেডি বেল বের করে আমাকে মারতেছে, প্রথম স্বামী। হ্যাঁ। পরে যখন আমি ভয়ে ওনাকে আমি বলছি যে হ্যাঁ আমাকে মারছে, আপনার পরকীয়া প্রেমিক? হ্যাঁ। উনি আবার বলল যে তুমি বাড়ি থেকে বেরো। নামাজের টাইম, আমি ভাইয়া বাড়ি থেকে বেরোয়ে আমি বাসে উঠে যাই। বাসে উঠে যাওয়ার পরে আমি গয়না নিয়ে আসছিলাম বাড়ি থেকে। 2-2.5 ভরির মতো গয়না হবে। আমি বিক্রি করলাম 1,30,000 টাকা দিয়ে। একটা ফোন কিনলে আমার ফোন সব চেঞ্জ করাই দিল। কারোর সাথে যোগাযোগ টোটালি একবারে বন্ধ। আর এদিক দিয়ে আমার বাবা মায়ের এত অস্থির, খোঁজে বেহুশ হইতেছে যে আমাকে নিয়ে হয়তো কেউ মেরে ফেলছে। প্রাইভেট কার ভাড়া কইরা উনার এক পরিচিত ভাই আসলো, আইসা আমাকে এয়ারপোর্টে কাগজপাতি সব রেডি করে ঢুকাই দিল। সব হয়ে গেছিল? হ্যাঁ, সব হয়ে গেছে। যাইতে পারলাম না, ইমিগ্রেশনে যাই আমি আটকে গেলাম যে আমার কাবিন নামা নেই। হাজবেন্ডের কাছে যাবো, কাবিন নামা লাগবে না, এই জন্য আটকে গেলাম। তখন রাতের বাজে 3টা। পরে আমার যে পরক্রিয়া প্রেমিক কান্দাকাটি করতেছে, উনি বলতেছে যে আমি আসতেছি তোমাকে নিতে। উনি পরের দিন টিকিট কেটে চলে আসলো। আমার ওই পরক্রিয়া প্রেমিক কম্বোডিয়া থেকে চলে আসলো। পরে আমরা 7 দিনের মতো ছিলাম হোটেলে। পরে আমার বোনকে ফোন দিল, ওনাকে ফোন দিয়ে বললো যে আমি যাব, আমাদের বিয়েটা পড়াই দিবেন, আমি রিটার্ন টিকিট কাটে আসছি, ওকে আর নিব না, ও বাচ্চাদের সাথে বাসায় থাকবে, আমাদের বিয়েটা করাই দেন আপনারা নতুন করে, আমি দেশের বাইরে থাকবো, ওর যা খরচা লাগে আমি দিব। পরে ওরা আবার আমার ফ্যামিলি আবার আমাকে পাওয়ার জন্য সে শুনছিল আমাকে নিয়ে বাইরে বিক্রি করে দিবে। আপনার পরকীয়া প্রেমিক? হ্যাঁ, এটা ওনাদের ভয় ছিল আমার ফ্যামিলি। পরে আচ্ছা ওর কথায় রাজি হলাম। একটা প্রাইভেট কার নিয়ে রওনা দিলাম, আমার খালার বাড়িতে গেলাম, ওইখানে যেতে বললো। ওখানে যাওয়ার পরে আমি যখন রুমে উঠে যাই তখন বাইরে থেকে লক করে দিল। তারপরে বললো, আমার ফ্যামিলি বললো যে গয়নাগাটি বিক্রি করছে, টাকা পয়সা নিয়ে গেছে, তো এগুলা দিতে হবে। ওর পাসপোর্ট, আমার পাসপোর্ট, ওর ল্যাপটপ, এগুলা সব ফোন টোন সব রাইখে দিল। উনি চলে গেল, ওরা ওই রাইতে চলে গেল, ওদের সবকিছু রাইখে দিল, কাগজপাতি, ডকুমেন্টস। আমার কিন্তু রাগ একটাই যে আমার ফ্যামিলি যদি আমাকে চাইতো তাহলে এত মানুষজন, এত সাংবাদিক, এত কিছু বলার কি দরকার ছিল? আমার তো বাণিজ্য শেষ, সারা এলাকার মানুষ জানে, ডিস্ট্রিক্টের মানুষ জানে। এখন আমার ভাই বললো যে এরকম ঘটনা অনেক ঘটে, আমরা তোকে মেনে নিছি, তুই এই সংসারই কর, আর তুই যদি আমাদের প্রথম স্বামীর ঘর কর, তুই যদি মেনে না নেস তাহলে আমরা কাস্টডিতে দিয়ে আসবো, পুলিশের কাছে। তো আমি রাজি, পুলিশ কাস্টডিতে যাব, কিন্তু ওনার সাথে আমি থাকবো না, প্রথম স্বামীর সাথে থাকবো না। হ্যাঁ। পরে ওদিক দিয়ে এদিকের এক ছেলে আমার পরকীয়া প্রেমিকের বলছে ওরে তো কাস্টডিতে দিয়ে দিবে। তো ও আবার ওইখানে উকিল ঠুকিল ধুয়ে ফেলছে যে আমাকে ছাড়াই নিয়ে আসবে। এদিক দিয়ে আমি পালাইছি, পালাই ওর বাসায় চলে গেছি, পরকীয়া প্রেমিকের বাসায়। হ্যাঁ। তখন
পরে কি আর প্রেমিকের বাবা আসলো, আইসা বললো যে ও আমার ছেলে বিয়ে করছে, ও আসছে, আমি ওকে মেনে নিলাম। পরে আমাকে একটা রুমে রাখলো, রাখার পরে আমার পরে কি প্রেমিকের কাছে খবর গেছে, পরে আসলো, আইসা আমার কপালে একটা চুমা দিল আর কি, দিয়ে বললো যে তুমি আইসো, তুমি আমার, তুমি আর কারোরই না, সব ঠিক হয়ে যাবো, একটু ধৈর্য ধরো। পরের দিন সকালে নতুন করে কোর্ট ম্যারেজ করে বিয়ে করবে আর কি। পরে 5 লাখ টাকা কাবিন করে সব রেডি হয়ে গেল, রেডি হয়ে বিয়ে হয়ে গেল। হোটেলে থাকলাম আমরা ঢাকা, যে আমাদের পাসপোর্ট আটকে দিচ্ছে, আমরা নতুন করে পাসপোর্ট করব, হারাই গেছে বলে থানা জিডি করলাম বাড্ডা থানাতে। বাড্ডায় একটা হোটেলে থাকলাম, থাকার পরে ওই হোটেলে ওর বাবা মা ওকে কি বলছে বলতে পারবো না, হোটেলে আমাকে রেখে ফেলে চলে গেল। পরকীয়া প্রেমিক? হ্যাঁ। পরে হোটেলের ছেলেটা আমাকে বলতেছে যে আপু আপনার সময় তো 12টার সময় শেষ, আপনি চলে যেতে হবে। আমি কই ভাইয়া আমাকে আর 1-1.5 ঘন্টা সময় দাও, আমি যাচ্ছি। আমার বিশ্বাস উনি আমাকে রেখে যাবে না, আমি থাকবো, উনি হয়তো ঘুরে আসবে, আমাকে ভয় দেখাইতেছে। না অনেকক্ষণ হয়ে গেছে আসে না। পরে এগুলো কেন করতেছে আপনার সাথে হঠাৎ? আমি জানি না হঠাৎ করে কেন করতেছে। পরে আমি আসলাম, আসার পরে আমি কাপড় চোপড় নিয়ে বেরিয়ে বললাম, কমলাপুর স্টেশনে আসি। ফোন ধরে না, তুমি কোথায়, আমাকে নিয়ে যাও। আমি তো ভাবছি তুমি স্টেশনে আছো। আমি দূরে আসছি, শুধু বলে দূরে আসছি। আমি 12:30টার দিক দিয়ে গেছি, পৌঁছেছি কমলাপুর স্টেশনে, রাতে 10টা বেজে গেছে। সবাই আমাকে টার্গেট করতেছে যে এই মেয়েটা সেই দুপুর বেলা আসছে, এই মেয়েটা যাইতেছে না কেন। আমার চোখ দিয়ে খালি পানি ঝরতেছে, কান্নাকাটি করতেছি যে আমি কি করলাম, কই থাকবো, কই যাব, আমার কাছে তো টাকাও নাই, গাড়ি ভাড়াও নাই, আমি কই যাব। এরকম করতে করতে রাতে 2টা বেজে গেল। আমি সারা রাত বসে কাটাইলাম। একটা কাজের বুয়া, ওনার বাড়ি হলো আমার বাড়ির এলাকার কাছাকাছি, উনিও আসছে। ওই আন্টিকে বললাম যে আন্টি আমাকে একটা টিকিট কেটে দিবেন, আমি বাড়িতে যাব। পরে উনি আমাকে টিকিট কেটে দেয়, ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে কোথায় গেলেন? আমার এলাকার বাড়িতে। পরে ওনাদের বাড়িতে আমাকে উঠতে দেয় নাই, এবং কি আমার নিজের বাবা মা তো আমাকে মেনে নেয় নাই, উঠতে দেয় নাই কে। এখন আমি ঢাকাতে আছি, উনি আমাকে ডিভোর্স দিয়ে দেশের বাইরে চলে গেছে। আমি কোর্টে একটা মামলা করেছি দ্বিতীয় হাজবেন্ডের নামে। হ্যাঁ। আর আমি যে ভুলটা করছি, আমার মতো যেন ভুল কেউ না করে। আমাকে এখন মারার হুমকি দেয় তার ফ্যামিলি। দিনের পর দিন আমি হুমকির মুখে আছি। আমি বাঁচতে চাই, আর আমার মতো ভুল যেন কেউ না করতে চায়। আর আমি আমার বাচ্চাদের কাছে ব্যাগ চাইতে চাই। বাচ্চারা কোথায় আছে? প্রথম স্বামীর ঘরে বাচ্চারা কোথায় আমার আছে? বাবা মার কাছে আছে। আপনার বাবা মার কাছে? হ্যাঁ। আপনার বাবা মার সাথে আপনার যোগাযোগ আছে? হ্যাঁ, আমি যোগাযোগ করছি আমার মার সাথে, আমার বাচ্চাদের সাথে যোগাযোগ করছি। ওনারা আমাকে প্রথমত নিতে চায় না, নিবে না, কিন্তু আমি তো আমার বাচ্চাদের কাছে যাইতে চাই। আপনার স্বামী আপনার বাচ্চাগুলোকে দেখাশোনা করে? হ্যাঁ, উনি টাকা পয়সা দেয়। তার সংসার থেকে স্বর্ণ টাকা এগুলো নিয়ে পালিয়েছিলেন? হ্যাঁ। আমার বাচ্চারা আমার জন্য কান্না করে, মা চায়, মা লাগবো। আমার বাচ্চা আমাকে কালকে ফোন দেবো, আম্মু আমাকে একটা পাঞ্জাবি কিনে দেবা, তুমি না কত মার্কেট করে দিতা ঈদে, তুমি আসে পড়ো ঈদের আগে, আমি ঈদ করবো তোমার সাথে। আর আমার বাচ্চাদেরকে আমি এতটাই ভালোবাসি, এতটাই আগলে রাখছি যে ওদের কোনোদিন আমি কোনো কিছুর অভাব দিই নাই। নিজে আপনি কষ্ট কি করছি। ভালোবাসেন? আপনার নিজের বাচ্চাকে ভালোবাসলে আপনি আরেক ছেলের সাথে হাত ধরে চলে যান? আমি তো ভুল করছি ভাই। নিজের সন্তান রেখে আপনি আরেকজনের হাত ধরে চলে গেলেন, নিজের স্বামী সংসার রেখে। আমি অনেক বড় ভুল করছি স্যার, যে আমাকে আনছে এনে আজকে রাস্তায় ফেলে চলে গেছে। আমার মতো ভুল যেন কেউ না করে। প্রবাসীরা ওইদিকে কর্ম করে গ্রাম ঝরাচ্ছে তার সংসারের জন্য, তার পরিবারের জন্য, তাদের বোরা বাংলাদেশে থেকে আরেক বেটার সাথে হাত ধরে পালিয়ে যাচ্ছে। হাজারে হাজারে এরকম ঘটনা। প্রথম স্বামীর সাথে তো ডিভোর্স হয়ে গেছে আপনার। হ্যাঁ। সন্তানের কাছে যে যাবেন, প্রথম স্বামীও তো অনুমতি দিবে না, দিবে? না না, কেউ আমাকে মানতে চাইতেছে না। আপনার পরিবারের লোকজন মানতে চাচ্ছে না, মানে আপনি এতই খারাপ কাজ করছেন, আপনার পরিবারের লোকজন আপনার উপরে বিরক্ত। হ্যাঁ। আপনাকে আর জায়গা দিতে চায় না। না, কেমনে দিব, সব তো শেষই, বাণিজ্য সব শেষ করে ফেলছি। আমি আমার বাবার কাছে মাপ চাই। আমার বাবা অনেক একটা ভালো মানুষ, তার অনেক সম্মান ছিল। আমার ভাই কাছে, আমার পুরোপুরি ফ্যামিলির কাছে মাপ চাই। আমি আমার বাচ্চাদের কাছে ফিরতে চাই। আমাকে মাফ করে দাও তোমরা সবাই, আমি ফিরতে চাই, আমার ভুল হয়ে গেছে। আর আমার পাশে তোমরা থাকো। আমি আমার জীবনটা যে নষ্ট করলো তার বিচার চাই আমি। আমার মতো ভুল যেন কেউ না করে। আমি প্রবাসীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমি পরকীয়া করে অনেক বড় ভুল করছি, এই ভুলটা আর কেউ করেন না।
হাজবেন্ড খারাপ হলেও হাজবেন্ডের কাছে থাকতে হয়, হাজবেন্ডের মতো কেউ আগলাই রাখবে না। পরকীয়া করে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে রাস্তায় ফেলে চলে যায়, তখন আর বাঁচার কোনো ইচ্ছা থাকে না। আমার কাছে এখন আমার মরা বাঁচা এক সমান হয়ে গেছে। আমি না পারতেছি খাইতে, না পারতেছি ঘুমাইতে, আমার জীবনটা জাহান্নাম হয়ে গেছে দুনিয়াতেই। আমি আমি এর বিচার চাই। এখানে যে আসতে চাইছি, তারপর আমাকে হুমকি দেওয়া হয়েছে যে এগুলা যেন মিডিয়ার সামনে না বলি আমি। ওই আপনার সেকেন্ড হাজবেন্ড হ্যাঁ, আপনাকে প্রতিনিয়ত ফোন করে? এখন আপনি কেস করেছেন সেকেন্ড হাজবেন্ডের নামে? হ্যাঁ, আমার জীবনটা কেন নষ্ট করলো? আমি তো ওর কোনোদিন ক্ষতি করি নাই। কে? আমার তো সাজানো গোছানো সুন্দর একটা সংসার ছিল। আমি প্রবাসীদের বউদের বলতে চাই, আমার মতো ভুল করেন না। আমি যে যাকে ভালোবেসে পরক্রিয়া করে যারা হাত ধরেছিলাম, আজকে আমাকে সে রাস্তায় ফেলে চলে গেছে। আমি আজকে রাস্তার মেয়ে হয়ে গেছি। মিষ্টি মিষ্টি কথা বলে যে আপনাকে ভালো রাখবে, আপনাকে অনেক ভালোবাসবে, এগুলা কিছুই না। এগুলা শুধুমাত্র আবেগ, আবেগ দিয়ে জীবন চলে না। আর এগুলা মিষ্টি মিষ্টি কথা বলে হয়তো জীবনটা নষ্ট করে দিবে। আজকে রাস্তায় পড়ে আছি, আমার কেউ নাই। এই ভুলগুলো আর আপনারা করেন না। আমি আমার হাজবেন্ডের থেকে গয়নাগাটি টাকা পয়সা নিয়ে অন্য একটা পুরুষের হাত ধরে পালাইছিলাম, কিন্তু আজকে আমার রাস্তায় জায়গা হয়েছে। সে আমাকে রেখে ডিভোর্স করে চলে গেছে। আমার মতো ভুল আর আপনারা করেন না। কত ভরি গয়না নিয়েছিলেন? 2.5 ভরির মতো। আর টাকা? 3.5 লাখের মতো। আমি আমার আগের হাজবেন্ডের কাছে মাফ চাইতেছি, আমাকে আপনি মাফ করে দিয়েন। আমি যেন মরার সময় আমার একটু কষ্ট কম হয়। আমি যে কষ্টে আছি, আল্লাহ যেন তাড়াতাড়ি আমাকে দুনিয়া থেকে নিয়ে যায়। আপনি পারলে আমাকে মাফ করে দিয়েন।